নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। 16ই ডিসেম্বর এখনো পর্যন্ত বাংলাদেশের ইউনিট সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বিজয় দিবসের কোনো কুচকাওয়াজ এবার আর হবে না। 71 সালের 16ই ডিসেম্বর ঢাকায় ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর হাতে পাকিস্তানের সেনা আত্মসমর্পণ করেছিল। তো তারপর থেকেই এই বিজয় দিবসের অনুষ্ঠানে সেনার কুচকাওয়াজ হয়। কিন্তু এবার সেনার কুচকাওয়াজটাকে নাকচ করে দেওয়া হয়েছে। যুক্তি হিসাবে বলা হচ্ছে যে সেনা এখন ল অ্যান্ড অর্ডারের কাজে যুক্ত, তাই সেইটা সেনা সময় দিতে পারবে না। এটা কি, এর ফলে কি পাকিস্তানকে একটা বার্তা দেওয়া হচ্ছে না, আরো স্ট্রং মেসেজ? দেখো, আমরা আহ, পাকিস্তান সেনা যে আত্মসমর্পণ করেছিল, আজকে সেটাকেই আমরা তুলে দিচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি যে আমাদের বিদেশ সচিব, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঘুরে আসার পর বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত ঘোষিতভাবে জানিয়েছে যে তারা সংখ্যালঘু নির্যাতনে অভিযোগে 70 জনকে গ্রেপ্তার করেছে এবং 88 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একদিকে যেমন বাংলাদেশে একটা চাপ আছে, কিন্তু পাশাপাশি ইউনূস সরকারের আহ, পাকিস্তানের দিকে যে ঘেঁষে যাওয়া, সেটাও কিন্তু থামছে না। অন্যদিকে যদি আমি এ রাজ্যে দেখি, পশ্চিমবঙ্গে দেখি, সেখানে কিন্তু আমি প্রধান যে বিরোধী দল, তারা কিন্তু অনেক বেশি ইউনূস সরকারের উপর চাপ বাড়াচ্ছে। সেখানে আমি দেখলাম বিধানসভার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি সরাসরি বলেছেন শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে যাবেন, ওনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে এদের মেনে নিতে হবে। ফলে তারপরে বাংলাদেশের কাগজে সেগুলো লেখালেখি হচ্ছে এবং তাদের উপর একটা চাপও পড়েছে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী, এখনো আমাদের সঙ্গে যোগ দেননি। যদি কানেকশন ঠিক থাকে তাহলে কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলামও আমাদের এই আলোচনায় যোগ দেবেন। হায়দার সাহেব, আপনাকে দিয়ে শুরু করছি, কারণ এবারে 16 তারিখের বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না। আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? আমাদের একটা আপনাকে সবাইকে ধন্যবাদ, যারা দর্শক শ্রোতা তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। তো একটা ছোট্ট একটা আমাদের এখানে কুমার বিশ্বজিতের একটা গান আছে, যে গানটার কলিটা হচ্ছে এমন যে, মানে, তোমরা দোতারা বাজাইও না, একতারা বাজায় না, একতারা বাজাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। তো এখন এটা সেটারই একটা অংশ, যে 16ই ডিসেম্বর যেটা আপনি বলছেন, 16ই ডিসেম্বর শুনলেই ওই যে পাকিস্তানিদের পরাজয়, এবং পাকিস্তানের যারা এলাই, যারা সহযোগী আছে, তারা কিন্তু এখন ক্ষমতার কাছাকাছি, এই জামাত ইসলাম, তারপরে ওদের যে মৌলবাদী গোষ্ঠীগুলা এখানে আছে। শুধু কুচকাওয়াজ বন্ধ করে নেই, সেখানে বলা হচ্ছে যে বিজয় দিবসে কিছু মেলা হবে, কিন্তু স্মৃতিচারণ হবে না। কারণ স্মৃতিচারণ করলেই 7ই মার্চ আসে, বঙ্গবন্ধু আসে, জয় বাংলা আসে, 1971 আসে। তো সুতরাং তাদের কাছে এইটা এখন জ্বালা হয়ে গেছে, তাদের এটা প্রত্যেকটা অ্যালার্জি হয়ে গেছে। যেমন গতকালকে তারা আমাদের জয় বাংলাকে তারা আপনার জয় বাংলা স্লোগানকে তারা নিষিদ্ধ করার চেষ্টা করতেছে। এবং এটার সাথে সাথে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সর্বত্র যে প্রচন্ড বিক্ষোভ, মানে প্রচন্ড যে একটা প্রতিবাদ, এই প্রতিবাদের মানে ভাষা নাই। মানে আপনার সমস্ত মানুষ যেখানে আপনার দলমত নির্বিশেষে, এটার আপনার মানে বোধহয় কয়েক মিলিয়ন মানে আপনার অলরেডি পোস্ট হয়ে গেছে। তো তাদের ধারণা নাই যে জয় বাংলা, বঙ্গবন্ধু, 1971, 16ই ডিসেম্বর, 7ই মার্চের যে শক্তিটা, ওদের আন্ডার এস্টিমেট মানে তারা করছে আর কি। তো সেখানে আজকে আপনার কথার মধ্যে কিছু কিছু কথা আসছে, যেমন সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভিজিট করে গেলেন। সেখানে এখানকার সরকারি যে কর্মকর্তা আছে এবং প্রধান উপদেষ্টা আছে, তাদের সাথে দেখা করে গেলেন। ওখানে উনি ওনার কনসার্ন জানিয়ে গেছিলেন। এখন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতীয় মিডিয়াগুলা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। তখন উনি ওনার মানে বিভিন্ন রিপোর্ট দেখলাম, ওনার কথা ছিল পরিষ্কার, যে মিডিয়া তার কাজ করতেছে, সেখানে ভারত সরকার এটাকে ওন করে না।
বরং যারা বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছিল ওদের বিরুদ্ধে, ওদের আমরা সেটা দুঃখ প্রকাশ করছি, প্লাস হইলো কয়েকজন আমরা পুলিশ কর্মকর্তাকেও আমরা সেখানে আমরা সে অ্যারেস্ট করেছি, তাকে বরখাস্ত করেছি, অ্যারেস্ট না বরখাস্ত করেছি, সাময়িক বরখাস্ত করেছি, এখন বিচার চলতেছে। শেখ হাসিনার বিষয়ে বিষয়ে ওনারা কনসার্ন জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে। উনি এই ব্যাপারে কি বলছেন কিন্তু এটা সরকারের পক্ষ থেকে এটা কিন্তু পরিষ্কার করে বলে নাই। আর হইলো আরেকটা জিনিস সেখানে বলা হয়েছে না, বাংলাদেশ আমি যেটা এবং বলছি আয়নার সাহেব, এটা তো ধরুন আমরা তো এটা তো ঘটনা হয়ে গেছে, কিন্তু যেটা জানার, এই যে বিজয় দিবসের কুচকাওয়াজটা বন্ধ করে দিল, এবং তারপরেও আমরা দেখছি যে একাধিক বাংলাদেশের পাঠ্য বইতে আর কি মুজিব সম্পর্কিত লেখা, সেগুলো বেগম রোকেয়া সম্পর্কিত লেখা, সেগুলো সব মুছে দিচ্ছে আর কি। এন্টার মুজিবুর রেজিমটাকেই মুছে দিচ্ছে আর আরো বেশি করে করে। তারা তারা মুছে দেওয়ার চেষ্টা করতেছে। মুছে দেওয়া তো সহজ না। আমি আপনাকে বলি, এই মৌলবাদী গোষ্ঠীর বাংলাদেশে টোটাল সমর্থন বিলো 10%। যদিও গত আপনার বঙ্গবন্ধুকে হত্যার পর 1945 আরে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে এরা একটা বিশাল একটা অর্থনৈতিক সাম্রাজ্য মানে গড়ে তুলছে, এবং প্রচুর এরা মানে আপনার মিডল ইস্টের সাহায্যে এরা লাখ লাখ আপনার মাদ্রাসা গড়ে তুলছে। সেখান থেকে কিন্তু কিছু জঙ্গি বের হচ্ছে, কোনো আধুনিক শিক্ষা শিক্ষিত মানুষ বের হচ্ছে না। তাদের মাথার ভিতরে ব্রেইন ওয়াশ করা হচ্ছে, কিন্তু সেখানে তারপরেও তারপরেও তারা আমাদের সাধারণ মানুষের মধ্যে এদের কোনো ইম্প্যাক্ট মানে সৃষ্টি করতে পারে নাই, এত প্রভাব। তো হ্যাঁ, দেখা যায় যে তারা তারা একটা সভা ডাকলে অনেক মানুষ দেখা যায়, সব টুপিওয়ালা মানুষগুলো দেখা যায়। এখানে সাধারণ মানুষ এখানে সেখানে থাকে না, কারণ ওদের মধ্যে হায়দার এটা। সাহেব, আপনার কাছে আমি পরে আসছি, আমি রাজাদার কাছে যাচ্ছি। রাজাদা, আমি দুটো জিনিস আপনার সামনে তুলে ধরছি। যে একদিকে যখন আমরা দেখলাম বিদেশ সচিব ঘুরে এলো, তারপরে বাংলাদেশ সরকার প্রেস ব্রিফিং করে স্বীকার করে নিয়েছে যে 70 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর কি সংখ্যালঘুদের উপর নির্যাতনের জন্য। 88টা মামলা হয়েছে। এটা হচ্ছে 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর। তারপরে বিষয়গুলো এখনো আসেনি। একদিকে যখন ভারত তার মতো করে চাপ দিচ্ছে, তারপরে বাংলাদেশ বলছে, রিয়াক্ট করছে, কিন্তু তারপরেও দুটো ঘটনা আপনি আজকে বাংলাদেশের বিএনপি সেটা আগরতলা সীমান্ত পর্যন্ত মিছিল করছে একদিকে, সব বাহিনী তাদের প্রতিটা সংগঠন নিয়ে। উল্টো দিকে যেটা খুব তাৎপর্যপূর্ণ, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে শেখ হাসিনা আবার ফিরে যাবেন হচ্ছে বাংলাদেশে। এবং আমরা জানি বঙ্গীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারী কিন্তু অমিত শাহর খুব ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। আপনি কিভাবে দেখছেন তার এই কথা? হ্যাঁ, দেখুন যে আহ, রাষ্ট্র যেটা বলতে পারে না, সরকার যেটা বলতে পারে না, সেটা অনেক সময় তারা দেশের যারা নন স্টেট অ্যাক্টর যারা আছে, নন গভর্নমেন্ট অ্যাক্টর, তাদেরকে বলে তোমরা বলো, বা হয়তো তারা স্বতঃস্ফূর্ত ভাবেই বলে, আবেগ থেকেও বলতে পারে, বা তাদের নানান অনুভূতি থেকে, বা দেশের রাজনৈতিক যে কাঠামো তার ভিত্তি করে তারা বলতে পারে। বাংলাদেশে যেটা ঘটছে খেয়াল রাখতে হবে যে সেখানে নির্বাচনের একটা ব্যাপার আছে, এবং বাংলাদেশে অধিকাংশ সময় আমরা যেটা দেখছি যে, যেটা আহ, রাজাকুল সাহেব বললেন আমার খুব ভালো লাগলো, এবং কামরুল সাহেবের কথা তো আমি শুনছি রেগুলারলি, যে বাংলাদেশে এই ধরনের মৌলবাদী শক্তি খুব অল্প। আমরা ইলেকশনেও দেখেছিলাম এরা খুব একটা সুযোগ পায়নি, কিন্তু এদের একটা এমন একটা জায়গা ওরা তৈরি করেছে, এমন একটা মানে সন্ধিক্ষণে এসে হাজির হয়েছে, যেখানে আওয়ামী লীগ মোটামুটি ভাবে খুব একটা পলিটিক্যাল রাজনৈতিক কাজকর্ম করতে দিচ্ছে না। এটা তো আমরা জানি, ইউনিসের যে কি বিরাট রাগ ছিল হাসিনার উপরে আমরা জানি। হাসিনা তার নানান ধরনের যে ধরনের আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপার নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, বহু কেস হয়েছে, এবং তার ফলে উনি 100 জন নোবেল লরেটকে বুঝিয়েছিলেন আমার পক্ষে হাসিনা কাছে চিঠি লেখো, তারা করেছে। ডিপ স্টেটের ডেমোক্র্যাট সেনেটাররাও তারা চিঠি চিঠি লিখেছিল। বোঝা যাচ্ছে এই মানুষটা বিরাট ক্ষমতা রয়েছে, এবং তো ইনি ডিপ স্টেটকে কাজে লাগিয়ে কি করে আমেরিকা বাংলাদেশে একটা এরকম একটা মৌলবাদী অভ্যুত্থান করা যায়, যাকে উনি বলে দিলেন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বা কিছু।
এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি হচ্ছিল ভাষার ভিত্তি করে। আমরা পৃথিবীতে প্রথম জানলাম যে ভাষাগত জাতীয়তাবোধ বলে কিছু একটা জিনিস আছে। তার যে মানে ক্ষমতা, সেটা বাংলাদেশই দেখিয়ে দিয়েছে। বাংলা ভাষাকে কোথায় নিয়ে যাওয়া যায় তারা দেখিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, 71-এ যখন স্বাধীন হলো, অনেক বড় বড় পণ্ডিত বলছিল বাংলাদেশ আর মাঝেও লস্ট কেস, যে কোনো দিনই হারিয়ে যাবে, কিন্তু হারায়নি। আমার গর্ব হতো বাংলাদেশ নানান জায়গায় তারা অ্যাচিভ করে দেখিয়েছে। শেষটা তারা দেখালো যে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে তাদের একটা উত্তরণ ঘটলো, যে উন্নয়নশীল দেশে বা লো ইনকাম কান্ট্রিতে সেই দিকে তারা গেছে। এবং অনেক প্যারামিটারে বাংলাদেশ অনেক উন্নত। এখন ইউনূসের সেটা তো সহ্য হচ্ছে না। উনি একটা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক করেছিলেন, নিঃসন্দেহে মহিলাদের ক্ষমতায়নে সেগুলো কাজে দিয়েছে। কিন্তু উনি ভাবছেন যে যে নোবেল স্বীকৃতি ছাড়া বাংলাদেশে আরো ওনার স্বীকৃতি হওয়া উচিত। উনি প্রধান উপদেষ্টা পদটা মনে করছেন যে ঠিক আছে, এর চেয়ে বড় পোস্ট পাওয়া দরকার। তাই যদি মৌলবাদকে কাজে লাগিয়ে নির্বাচনে জেতা যায়, সেটাই ওনার লক্ষ্য। উনি তো নির্বাচনে কয়েকবার দাঁড়াবার না চেষ্টা রাজাদা, করেছিলেন, আমি হারেননি। আমি যেটা আপনার থেকে জানার চেষ্টা করছি সেটা হচ্ছে, মানবাধিকার দিবসে 10 তারিখ ঘোজাডাঙ্গা প্রধান সড়ক অবরোধ করেছিল বিজেপি, এবং তার ফলে 5 ঘন্টা বাংলাদেশের সাতক্ষীরায় যে ভোমরা স্থলবন্দর আছে সেটা 5 ঘন্টা বন্ধ ছিল। একদিকে দেখুন, যখন আমরা সীমান্তে বিজেপি অবরোধ করছে, সেটা স্বাভাবিকভাবেই সেটা কেন্দ্রের থেকে অনুমতি না নিলে তো সেটা সম্ভব নয়। আপনি যেখানে সীমান্তে অবরোধ করতে গেছেন বিজেপির মতো একটা পার্টিতে, আবার উল্টো দিকে আমরা দুটো দিকে দেখছি। এবার আমি কামরুল্লাহকেও এটা নিয়ে আমি জিজ্ঞেস করবো এরপরে, কামরুল্লাহ যোগ দিয়েছেন, যে আমরা দেখলাম মায়ানমারে, আমি কালকে বাংলাদেশেরই একটা খবরে দেখলাম মায়ানমারের আরাকান আর্মি কক্সবাজার থেকে 3 জনকে তুলে নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে। তো এইটাকে আপনি কোনোভাবে দেখছেন? ভারত যেমন একদিকে আহ, আহ, বিদেশ সচিব গিয়ে চাপ দিচ্ছে, উল্টো দিকে যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি সেটাও প্রচন্ডভাবে বাংলাদেশের ওপর একটা চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, যেটা কালকে আমি দিল্লিতেও দেখলাম। প্রচুর সনাতনী যারা সংগঠন তারা বাংলাদেশ হাই কমিশনারের দিকে মার্চ করেছিল আহ, আর কি, বিজেপি। হ্যাঁ দেখুন, বলুন তো মানে এখন। হ্যাঁ ঠিকই। দেখুন, খুব সংক্ষেপেই বলি যে আহ, ভারত সরকার দেখুন চাই দ্বিপাক্ষিক ভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে মেটাতে, এটা ভারত সরকারের লক্ষ্য। আমাদের সঙ্গে একটা ঐতিহাসিক ভাবে তারা আমাদের অঙ্গ ছিল, এখন আমাদের অত্যন্ত কাছের বন্ধু দেশ। এবং আমরা এমন কিছু করব না, আমাদের পররাষ্ট্রসচিব পরিষ্কার বলে দিয়েছেন যে তাদের বাংলাদেশের মানুষের ক্ষতি, পিপল সেন্ট্রিক বারবার শব্দটা ব্যবহার করেছেন দেখবেন, বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা কাজ করতে চাই। কিন্তু আমরা খুব যেটা হয়তো মানে কিছু ভাবে জানিয়েছেন পররাষ্ট্র সচিব বা ভারত সরকার বারবার জানাচ্ছে আমরা উদ্বিগ্ন। কিন্তু সেই ভাষাটা খুব একটা যে বুঝছেন কেউ বা বাংলাদেশের তারা সেটা মনে, বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় আছে বুঝছে না। কিন্তু সরকার কঠোর হতে পারে না। সরকার কঠোর হতে ঘটে গেলে বিপর্যয় ঘটে যায়। ডিপ্লোমেসিতে এইটাই চলে। আর যে কথাটা আপনি বলতে পারছেন না, আপনি সেটা নন স্টেট অ্যাক্টরকে দিয়ে বলেই দিচ্ছেন। আমরা আশা করি, আমি জানি না বিজেপি কেন্দ্রীয় কেন্দ্রীয় পার্টি হিসেবে তারা স্টেট ইউনিটের কথা বলেছে কিনা, যদি সম্ভাবনা, আপনি যেটা বলেন সম্ভাবনা খুবই বেশি। যেটা তারা বলতে পারছে না সেটা বলছে এরা, রাজনৈতিক দল। বাংলাদেশের একই কেস, যেটা মোহাম্মদ ইউনূস নিজে হুম। বলতে পারছে না, উনি সবাইকে খেপিয়ে দিয়েছে, যা খুশি বল তোরা, ভারত বিদ্বেষ হুম। একটা তৈরি কর, একদম সংখ্যালঘুদের ভয় পাইয়ে দিয়ে ওরা যেন ভোট না দিতে পারে বা পালিয়ে যায়, বা এটাই হচ্ছে লক্ষ্য। এখন এখানেও সেই একই একটা লক্ষ্য, যে বাংলাদেশের একটা বার্তা দেওয়ার চেষ্টা, সেটা দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এতে একটা উত্তেজনা, মানে নন স্টেট অ্যাক্টরের মধ্যে দেশের ভেতরের একটা উত্তেজনা তৈরি হবে। এর ফলে যে ভারতবর্ষের যে যারা সংখ্যালঘু আছেন তারা বিপন্ন বোধ করবেন, সেটা যদি ঘটে খুব দুঃখের হয়ে যাবে, সেটা যদি কোনো কারণে কেউ এটাকে ব্যবহার করে। সেটা আমরা কিন্তু বাংলাদেশে যেটা হওয়ার সম্ভাবনা আছে, সেখানকার উত্তেজনা কিন্তু সংখ্যালঘুদের উপর পড়ার সম্ভাবনা আছে, এটা রয়ে গেছে। যাই হোক, এটা বাংলাদেশে হিস্টোরিক্যালি আমরা দেখেছি যে প্রত্যেকটা সেন্সাসই হিন্দুদের সংখ্যা কমছে। এখন একটা একটা কথাই বলি, যে আরেকটা প্রশ্ন যেটা করলেন, যে হ্যাঁ আরাকান আর্মি তারা কিন্তু রাখিয়ান স্টেটটা পুরোপুরি দখল হুম। নিয়ে নিয়েছে। মিয়ানমার আর্মি ফেইল্ড, রক্ষা করতে পারেনি। এখন বাংলাদেশ হুম। বর্ডারে 271-72 কিলোমিটার মিয়ানমার বর্ডার আছে, পুরোটাই তারা দখলে। আমার ধারণা ওরা হচ্ছে মেরিটাইম এলাকাও তো ওদের দখল রয়েছে। এবং এই আরাকান আর্মি কিন্তু চীনের পয়সায় চলে, বুঝেছেন। এখন চীন যেভাবে বলবে সেভাবেই কিন্তু ওরা কাজ করবে। সুতরাং এই মুহূর্তে ওরা যে বাংলাদেশের বর্ডারটা দখল করলো, এটা আমার মাঝে মধ্যেই মনে হচ্ছে যে ওদের চীনের একটা ওদের উস্কানি আছে। কেন, চীনের অর্থ, চীনের অস্ত্র ছাড়া সম্ভব হতো না। কিন্তু চীন কি এই মুহূর্তে চট্টগ্রামের দিকে কোনো রয়েছে?
যদিও অনেকে বলার চেষ্টা করছে ভারতের উদ্দেশ্য আছে, ভারত কোনোদিন কারো কোনো কিছু দখল করেনি, সুতরাং ভারত কোনোদিন দখল করতে যাবে না। সেখানে যদি সেখানকার মানুষ কিছু চায়, হয়তো ভারতের সহায়তা চাইলে ভারত ভেবে দেখতে পারে, কিন্তু ভারত হ্যাজ নো ইন্টারেস্ট। কিন্তু আরাকান আর্মি যে এগিয়ে যাওয়া, সেটা থেকে আমার মাঝে মাঝেই মনে হচ্ছে চীন কিন্তু সুযোগ পেলে, যেমন আমরা জেনে দেখেছি সেন্ট মার্টিন আইল্যান্ডে আমেরিকার একটা হ্যাঁ, ইন্টারেস্ট আছে, সেটাকে খর্ব করার জন্য আরাকানকে যতটা পারা যায় এই ডামাডোলের মুহূর্তে 20শে জানুয়ারি আগে যতটা পারা যায়, হ্যাঁ, ভেতরে ঢুকিয়ে দেওয়া বাংলাদেশের মধ্যে, এটা একটা কিন্তু চীন করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, এইটুকু। কামরুলদা, দুটো জিনিস। এই প্রথম, আপনার কি প্রতিবারই আমি যখন ডিসেম্বর মাসে কথা বলতাম যে 16ই ডিসেম্বর আপনি বিজয় দিবসের কুচকাজে যাবেন বা থাকবেন, এটা প্রতিবারই শুনতে পারতাম। একটা হচ্ছে সেটা হচ্ছে না, একটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি জয় বাংলার জাতীয় স্লোগান নয়। এবং 3 নম্বর, আপনার এই যে ধরুন, একদিকে যখন বলা হচ্ছে 70 জন সংখ্যালঘুকে তো গ্রেপ্তার করেছি, কিন্তু তারপরেও কি আস্ফালন কমছে কামরুলদা? অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পিপুলস ভয়েসকে। দেখুন যে বাংলাদেশকে নিয়ে আজকে গ্লোবাল রাজনীতিতে নানান রকম আলোচনা, পর্যালোচনা, উত্তেজনা, অনুত্তেজনা সবকিছুই ঘিরে আছে। গতকাল বিশ্ব মানবাধিকার দিবস ছিল। সেই মানবাধিকার দিবসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি যারা এবারের 5ই আগস্টের আন্দোলনে যে সমস্ত ছাত্রীরা, শিক্ষার্থীরা এবং মহিলা যারা অবদান রেখেছিলেন, যারা রাজপথে ছিলেন, তাদেরকে তিনি একটি বৈঠক করেছেন। অর্থাৎ আহ, মৌলবাদীদের যে উত্থানটি চলছিল, অর্থাৎ মৌলবাদীরা যেভাবে বেগম রোকেয়াকে কালিমা দিয়ে তার মুখ ঢেকে দিচ্ছে, ফয়জুন্নেসা, নবাব ফয়জুন্নেসা একজন নারী জাগৃতির অন্যতম মহিলা, মহিয়সী, কুমিল্লার, তার ওখানে ফুল দিতে গিয়ে, তার ওটা পরিষ্কার করতে গিয়ে একজন আঘাতপ্রাপ্ত হচ্ছে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা, এই কথা বলার দুটো দিক আছে। এতদিন কিন্তু বলেননি। আমরা দেখলাম যে বিদেশ সচিবের সফরের পর আমাদের কিছু, এই বাংলাদেশে কিছু পরিবর্তনের হাওয়া লক্ষ্য করা গেছে। সাতক্ষীরার একটি ঘটনা বলি। সাতক্ষীরায় যেখানে এর আগে যুবদল যারা অত্যাচার করছিল তারা কিন্তু গ্রেপ্তার হচ্ছিল না, গতকাল গ্রেপ্তার হয়েছে। আবার অর্থাৎ যারা লং মার্চ করছে, আগরতলা ঘেরাও করবে ত্রিপুরা, তাদের ভাষা চেঞ্জ করে ফেলেছে। বলছে যে প্রবর্তনায় বন্ধুত্ব। আর আগে ছিল যে আগরতলা ঘেরাও করে গুড়িয়ে দাও। কিন্তু এখন প্রবর্তনায়, অর্থাৎ সেখানেও তাদের ভাষাগত পরিবর্তন আসছে। এই সমস্তগুলো হচ্ছে কিন্তু আগামী দিনের নির্বাচনের বিষয়টি নিয়ে। কিন্তু সেই নির্বাচন আদৌ কি হবে? গতকাল আরো দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি, তারা আগামী দিনে যে রাজনীতি করবে, এই জাতীয় নাগরিক কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের মদদে বা তাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে। এবং তাদের তত্ত্বাবধানে গতকাল মায়ের ডাক, যারা আওয়ামী লীগের সময়কালে যারা বা যে সমস্ত যারা হত্যা হয়েছিল বা গুম হয়েছিল, তাদের পরিবারদের নিয়ে একটি বৈঠক হয়েছিল এবং সেখানে প্রচুর মাদ্রাসার ছেলেপেলেরা সেখানে উপস্থিত হয়েছিল। সেখান থেকে তারা একটা ডাক দিয়েছে। সেই ডাকটা হলো যে আগে শেখ হাসিনার বিচার, তারপরে নির্বাচন। এখানে ত্রিমুখী একটি অবস্থান বাংলাদেশে কিন্তু এখন তৈরি হয়েছে। অপরদিকে শেখ হাসিনা যুক্তরাজ্যে যে ভাষণটি দিলেন, যেটা অডিও ক্লিপ আজকে কিন্তু ছড়িয়ে গেছে, ঠিক সেই সময় বলে বলে যে আহ, আরেকটি কোর্ট থেকে জয় বাংলা স্লোগানটি, যে জাতীয় স্লোগানে রূপান্তর ঘটিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, সেই জয় বাংলা স্লোগানকে এখন আর জাতীয় স্লোগান নয়, এই হিসাবে তারা আপিল বিভাগ থেকে এটা তারা ঘোষণা দিয়েছে এবং আগের যে নির্দেশনা ছিল সেটা বাতিল করেছে। তাহলে কার্যত একদিকে একদিকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো কিন্তু জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে এবং তারা একত্রিত হচ্ছে। আরেকদিকে কিন্তু আহ, তত্ত্বাবধায়ক সরকারের যারা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা একটা রোল প্লে করে সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি রাজনৈতিক যে খায়েশ ছিল, 2006 সালে থেকে শুরু করেছিলেন, সেটা পরে আর এগোতে পারেননি, কিন্তু ভিতরে ভিতরে করেছিলেন। সেই জাতীয় নাগরিক কমিটিকে দিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। আর তারও একটা রাজনৈতিক খায়েশ আছে যে তার একটি পলিটিক্যাল পার্টি হবে। মৌলবাদীরা কিন্তু এই সময়
আমরা দেখছি যে মৌলবাদীদেরকে ব্যবহার করছেন, কিন্তু সেইটা কতদূর ব্যবহার করতে পারেন, সাতক্ষীরার বক্তব্যটি জামায়াতের আমির সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার পরিষদবর্গকে বেশ বিচলিত করছে। আর ইতিমধ্যে আমরা মনে করি যে বিজেপির যিনি প্রধান পশ্চিমবঙ্গের, তার একটি বক্তব্য বাংলাদেশে ভাইরাল হয়েছে এবং জয় বাংলা স্লোগানের যে মডেলটি নিয়ে যেমন প্রচুর মুক্তিযুদ্ধের পক্ষেরা তারা সোশ্যাল মিডিয়াতে একেবারে ছয়লাভ করে দিয়েছে, তার এই বক্তব্যটা কিন্তু দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেয়ার করছে। তার অর্থ হলো যে শেখ হাসিনার যে চলে যাওয়া এবং তার ভারতে অবস্থানকালীন এবং বিদেশ সচিবের সফর এবং আরাকান আর্মির, যেটা ইতিমধ্যে আপনারা তুলেছেন যে আরাকান আর্মির প্রায় 270 কিলোমিটার তারা দখল করে ফেলেছে সীমান্তে, ভারতে আমাদের বাংলাদেশের সীমান্ত, শুধু সীমান্ত নয় মংডু শহরে তারা ঘাঁটি স্থাপন করেছে। তো এই যে অবস্থায় বাংলাদেশের এখন ত্রিশঙ্ক অবস্থা, বাংলাদেশের এখন ভয়াবহ অবস্থা। এইটা আমি যতই সরকারের আমরা অনেক কিছু বলি, এখন এই ভয়াবহ অবস্থা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সব দোষ হলো যে শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়ে তারা পরিত্রাণ করে তারা আগামী দিনে সরকার গঠনের যে গ্লোবাল পলিটিক্সে সেখানে কি করবে তাই নিয়ে তাদের ভিতরেও কিন্তু চতুর্মুখী টানাপোড়েন আছে। চতুর্মুখী টানাপোড়েনের কেমন একজন উপদেষ্টা বলেই দিলেন যে আগামী বছর আমাদের এখানে ইলেকশন হবে এবং আমরা হস্তান্তর করতে যাব। ঠিক তার 2 ঘন্টার মধ্যে আরেকজন উপদেষ্টা বলছেন যে আগামী দিনে এটা ওনার ব্যক্তিগত বক্তব্য, এটার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বক্তব্য নেই। আবার নির্বাচন কমিশন বলছে যে আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবো এবং এটা 2 বছর লাগবে, তারপরে জাতীয় নির্বাচন এবং অন্যান্য। এদিকে বিএনপি বলছে যে এ সমস্ত কোনো করার দরকার নেই, একটা ডেডলাইন দিয়ে যারা 18 বছর বয়স হয়ে গেছে তারা ভোটার হতে পারে, তাদের ভোটার লিস্ট করে আগামী দিনে নির্বাচন দিতে হবে। এই অবস্থায় আগামী জানুয়ারি বা তার পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারের ত্রিমুখী চাপে এবং তাদের রাজনৈতিক দলের যে করার যে প্রবণতা, সেটা কিন্তু বাস্তবায়ন করাটা এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানান রকম সমস্যায় পড়বে। গতকাল আপনারা হয়তো দেখেছেন যে ট্রাক শ্রমিক, ট্রাক মালিক সমিতির প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে এবং এত তারা এখানে সমাবেশ করছে সেই অভ্যুত্থান এবং সেখানে বিদ্রোহ করছে যারা শ্রমিক এবং যারা তাদেরকে কিন্তু প্রতিরোধ করতে পারছে না। এখন এই সরকারকে আপনারা যদি প্রথম দিন যে সরকারের শপথ অনুষ্ঠানের আগে যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেন, সেই সময় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের একটি বক্তব্য, তিনি বলছেন যে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানাচ্ছি। দুটো জিনিস, আমি দায়িত্ব নিয়ে, মানে আমি মানে কি আমরা সেনাবাহিনী। ফলে এই যা কিছু হচ্ছে মূল কেন্দ্রবিন্দু কিন্তু এখন সেনাবাহিনী। সেনাবাহিনী কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের অমুক কি বলবেন তমুক কি বলবেন সেটা কিন্তু তারা শুনছে না। সেনাবাহিনী বিএনপির লোককে গ্রেপ্তার করছে, জামাতের গ্রেপ্তার করছে, হিজবুত তাহরির গ্রেপ্তার করছে, লাফালাফি করলে গ্রেপ্তার করছে এবং যারা ধরিয়ে দিতে যাচ্ছে মব সন্ত্রাস হওয়ার ক্ষেত্রে তাদের গ্রেপ্তার হতে হচ্ছে। এবং গতকাল ভয়েস তৈরি হয়েছে, দেখলাম যে প্রায় 35 থেকে 40টা অর্গানাইজেশন, আমি গতকাল প্রেস ক্লাবে ছিলাম এবং ওদের সমাবেশে বক্তব্য রাখার সৌভাগ্য হয়েছিল। সেখানে দেখলাম যে যে ব্যাপক হলো যে একের পর এক মিছিল আসছে এবং তাদের দাবি হলো যে মব সন্ত্রাস বন্ধ করতে হবে। অর্থাৎ মব সন্ত্রাস কি, আমি বাড়িতে আছি, আমি সরকারপন্থী না, তাহলে আমার বাড়িতে গিয়ে আমার অ্যাটাক করো, আমার ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাটাক করো, আমাকে আঘাত করো। যেটা মাঝখানে একজন সাংবাদিক, তাকেও তার কর্মস্থল থেকে বেরোতে গিয়ে তাকে নাজেহাল হতে হয়েছে। তো এই যে ভয়েসটা, এই ভয়েসটা আমি দেখলাম ভয়েসটা উঠছে, একেবারে হ্যাঁ, খুলছে। কক্সবাজারের প্রান্তিকে পর্যন্ত হচ্ছে, দেখলাম টাঙ্গাইলে হচ্ছে, নেত্রকোনায় হচ্ছে যে মব সন্ত্রাস বন্ধ করো। এবং কৃষকদের শ্রমিকদের যেহেতু তারা তাদের জীবনযাপন খুব দুর্বিষহ হয়েছে, যদিও শীতকালে সব ফসল পাওয়া যায়, সব ফসল ওঠে, কিন্তু সেটাও তো একটা একটা কিছুদিনের জন্য, কিন্তু তার পরবর্তীকালে কি হবে? তো এই কারণ আপনার কাছে অবস্থায় আমি আসবো, তারা, খুব সময় কমে আসছে। হ্যাঁ, প্রত্যেকের কাছে আমি যা বলবো আর 1 মিনিটের 1-1.5 মিনিটের মধ্যে সারবেন অনেক। কারণ আহ হায়দার সাহেব, আপনাকে যেটা বল, আমাদের ধরুন আপনাকে আমি আগের দিন যেটা জিজ্ঞেস করেছিলাম, আজকে 4 দিন সময়সীমা শেষ, 4 দিনের মধ্যে বলেছিল কলকাতা দখল হবে। তো আমরা তো সব অধীর আর কি
উৎসাহ না, নিয়ে বসেছিলাম কোথায় কলকাতা দখল হবে। এহ, আমি- এমনকি কেউ কেউ সীমান্তে গিয়েও বসেছিল, কোথাও কলকাতা দখলের কোনো চিহ্ন নেই। তো বাংলাদেশে যারা এই হুঙ্কার দিচ্ছিল, আমার যেটা প্রশ্ন, তারা কি বুঝতে পারছে তারা আজকে কোথায় দাঁড়িয়ে আছে? যে হুঙ্কার কার বিরুদ্ধে দিচ্ছে, কেন দিচ্ছে, তারা কি বুঝতে পারছে তারা কোন মাটিতে তারা দাঁড়িয়ে আছে? তারা হয় কি, তারা ভয় দেখাচ্ছে, মানে প্রতিনিয়ত আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা যারা হুম। মুক্তিযুদ্ধ করছি, আমরা যারা জয় বাংলা বলি, আওয়ামী লীগ বলি, আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো আসলে তারা নিজেরাই ভয়ের মধ্যে আছে। তাদের মানে যখনই আপনি বলবেন যে বঙ্গবন্ধুর নাম নেন, 16ই ডিসেম্বর নেন, স্বাধীনতার কথা বলেন, তখন কিন্তু তাদের জ্বর উঠে যায়। মানে 200 ডিগ্রি জ্বর উঠে যায় তাদের। তারা নিজেরাই হুম। ভয়ে আছে, কয় যে মানে ওই ভয় দেখিয়ে করবে, মানে আপনার সেটা ভয় দিয়ে শাসন করতে হবে, তারা তো জয় দেখিয়ে নয়। তো হুম। ওদের ওদের ভয়টাকে আমরা কেয়ার করতেছি না আজকে। আপনি তাদের ভয়টা কেমন? আমরা তো এখানে শুধু বলছি যে সংখ্যালঘু নির্যাতন। আপনি শুনলে মানে হবে বিস্মিত হবেন যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে 8-10টা করে মানে আওয়ামী লীগের সমর্থকদের বাড়ি পড়াইছে। সেটা হিসাব করলে 70,000 গ্রামে 8-10 লক্ষ মানে ঘর বাড়ি তারা ধ্বংস করছে, শুধু আওয়ামী লীগ মানে সমর্থকদের। এই ক্ষোভটা তো আমাদের ভিতরে ভিতরে লালিত হচ্ছে, এই হুম। ক্ষোভটা তো হচ্ছে। এবং ওই যে মানে ইউনুস ইউনুসকে আমরা একটা আশা করছিলাম, একটা আধুনিক মানুষ, একটা বিদেশে লেখাপড়া পশ্চিমে লেখাপড়া পশ্চিমে প্রফেসরি করছে, নোবেল বিজয়, নোবেল একটা পুরস্কার তারা পাইছে, সে একটা আধুনিক হবে। সে যে একবারে কট্টর মানে মৌলবাদীর কাছে আপনার হয়ে যাবে, যেমন ওই যে আপনার আত্মসমর্পণ তার যে করলো, একদমই আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, তার যে মূল সাগরেদ, এটা হলো হিজবুত হুম। তাহরির। হিজবুত তাহরির সারা ঢাকা শহরের পোস্টার মানে সেটাই করছে যে ভারতের শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণা করার জন্য। মানে শুধু তারা মনে করছে রাজাদার ভারত। কাছে আমি আসি, আপনি শেষ করে দিন, হ্যাঁ, টাইম খুব তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে আসছে, বলুন। না তার তো এখন হলো যে তাদের ওই একটাই কার্ড, ভারত বিরোধিতা। হ্যাঁ। ভারত বিরোধিতা হইলে মনে মনে করছে যে মানুষকে একটা, কারণ হচ্ছে 23 বছর তারপরে বঙ্গবন্ধু হত্যার পরে এত এত বছর তারা ভারত কার্ড ঘেরিয়ে ঠেলেই তাদের রাজনীতি করছে। তাদের আর কোনো রাজনীতির আর কোনো ভিত্তিই নেই, তার রাজনীতির রাজাদা, কোনো ভিত্তি নেই। যেটা বলছে ভারত বিরোধী কার্ড, এটা ঠিকই, ভারত বিরোধী কার্ডই তাদের একমাত্র ওখানে বেঁচে থাকার জায়গা, যারা বিরোধী স্পেস বাড়াতে চায়। ভারত বিরোধিতা। রাজাদা, সবকিছুর মধ্যেই একটা প্রশ্ন যেটা আসছে, সেটা হচ্ছে ধরুন চিন্ময় প্রভু, যেটা 10 তারিখ সারা পৃথিবী জুড়ে মুখে কালো কাপড় বেঁধে সনাতনীরা রাস্তায় নেমেছিল চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে। সেটা নিয়ে কিন্তু আমি দেখলাম না আর কি অফিসিয়ালি কিছু বলা হয়েছে। সেদিনের আগে বলা হয়েছিল যাতে তিনি তার আইনি অধিকার পান, তিনি যেন বিচারটা ঠিকভাবে পান, কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম বাংলাদেশ কিন্তু তার বিরুদ্ধে আরো মামলায় জড়িয়ে দিচ্ছে। আপনি কি মনে করছেন সেই দিকে দাঁড়িয়ে, যে দ্বিতীয় আবার 2 জানুয়ারি মামলাটা উঠবে? না দেখুন, এটা তো পরিষ্কার যে ওনাকে গ্রেপ্তার করার পরে সনাতনী আন্দোলন কমে গেছে, মানে বা যে আন্দোলনগুলো হুম। সংখ্যালঘুদের হচ্ছিল, আর কোনো আন্দোলন নেই। মোটামুটি ভাবে এটা প্রমাণিত যে উনি একমাত্র নেতা, মানে যাকে সবাই মানে মান্য করে শোনে। এবং সেটা ওরা বুঝতে পেরেছিল বলেই ওনাকে জেলে নিয়ে গেছে। এবং এটাও বুঝতে পারে ছাড়লে আবার বিপদ হতে পারে। সুতরাং যদি ওনার কোনো ক্ষতি করে দেওয়া যায় জেলের ভেতরে, হ্যাঁ বলবো ও তো বন্দিরা করেছে, মারপিট করেছে, এন করেছে, এ করেছে। বা উনি তো অনেক সন্ন্যাসী মানুষ, খাওয়া দাওয়ারে অনেক মানে ওনাদের অনেক নিয়ম আছে, সেইগুলো উনি যদি না পান হয়তো খাওয়া দাওয়া কেমন করছেন আমার চিন্তা আছে। তো একেবারে কি করে ওনাকে, ওনার উপর নানান ভাবে দৈহিক মানসিক নিপীড়ন করা যায় সেটার দিকেই তারা হয়তো যাবে। এবং সেটা করতে পারলে তারা মনে করছে আর এরা সংঘবদ্ধ হতে পারবে না, এটা হচ্ছে সরকারের হয়তো লক্ষ্য। কিন্তু দেখা যাক যে ওরা তো যে আওয়াজগুলো এসেছে আজকে, যারা এসেছেন তারা তো বাংলা, তারা যা বলছেন তাতে বাংলাদেশে মুক্তমনা প্রগতিশীল মানুষের সংখ্যা হুম। কমেনি। তারা হ্যাঁ, পথে ঘাটে নামছেন, তারা আক্রান্ত হচ্ছেন। এবং এর ফলে কিন্তু যেটা হওয়ার সম্ভাবনা আছে, যে ইউনি যেটা বুঝতে পারছেন না, যে ভারত বিরোধিতা করেই ভোটে জিতবেন বা ওনার যারা সাথে আছেন তাদেরকে জেতাবেন, তা বোধহয় সম্ভব নাও হতে পারে। এই যে এক্সেস যেটা ঘটে যাচ্ছে, তাতে কিন্তু বিরোধী অনেক শক্তিশালী হচ্ছে। যেভাবে শেখ হাসিনা পরপর বিবৃতি দিচ্ছেন, অডিও ক্লিপগুলো দিচ্ছেন, হ্যাঁ সেগুলো ভাইরাল হচ্ছে, সে দেশ যে দেশে হচ্ছে সে বিরাট সংখ্যক মানুষ আসছেন। দেশের মধ্যে সম্ভব নয় বলে বিদেশে আসতে পারছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যতই অত্যাচার করবেন,
তত কিন্তু ইউনূস বা ওনার যারা সাথীরা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু জনমত তৈরি হয়ে যাবে। একই সঙ্গে অর্থনৈতিক বিপর্যয়। মানুষ তো সবাই তো বলতে শুরু করেছে, শুনছি যে আগে তো আমরা অনেক ভালো ছিলাম, জিনিসের দাম অনেক ভালো আমাদের আয়ত্তের কমছে। মধ্যে চলে, সবই তো আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। এরপরে একটা জনবিক্ষোভ, পাল্টা বিক্ষোভ, তৃতীয়, আমি সব শব্দ ব্যবহার করতে চাই না, তৃতীয় স্বাধীনতা যুদ্ধ যে খুব একটা দেরি আমার মনে হচ্ছে না। হ্যাঁ, খুব দেরি কামরুল হবে দা, না। আপনার কাছে সময় একদম শেষ। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে মুক্ত মনারা আবার ভয়েস রেজ করতে শুরু করেছে, সেটা যদি 5ই আগস্টের পর দেখেন, সেটা কি শুধুমাত্র শহর, নাকি সেটা শহর থেকে গ্রামে বা জেলাতেও ছড়িয়ে যাচ্ছে দ্রুত? আমরা তো লক্ষ্য করছি যে শুধু মুক্তমনা নয়, যারা শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, যারা উৎপাদনের সাথে জড়িত, তারা ইতিমধ্যে ভয়েস রেডি করছে। তারা তাদের মতন করে, তাদের বহু সংগঠন আছে যারা তারা দাবি দাওয়া নিয়ে রাজপথে আছে। কারণ হলো, আগে যেমন অর্থনৈতিক তো ইনকামটা থাকতে হবে, এখন প্রচুর শিল্প কলকারখানা বন্ধ করে দিয়েছে, সেখানে লে অফ হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। তো এখন যে বাণিজ্যের ক্ষেত্রে বা অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে এই ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণে তাদের ইনকাম নেই। এবং বাইরের দেশের যে ব্যবসা বাণিজ্যের সাথে যে যোগসূত্রটা ছিল সেটাও কমে যাচ্ছে। আবার যে জিনিসপত্র ধরেন ভারত থেকে সহজ লভ্যতায় বাংলাদেশে আসতো, এখন যখন বাইরে থেকে আসবে সেটার দাম বেড়ে যাচ্ছে, ফলে তো মানুষের ক্রয় সময়ের বাইরে চলে যাচ্ছে। এই বিক্ষোভ এই সরকার ঠেকাতে পারবে না। এখন শেখ হাসিনার প্রতি যে একেবারে তার পরিবারবর্গের দুর্নীতির কথা আমরা অস্বীকার করছি না, এবং সেটা পত্রপত্রিকায় আমরা দেখছি, কিন্তু মানুষের আস্থার জায়গা নানাভাবে কিন্তু এদের এই বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সাথে যারা আছে তাদের পদচারণাগুলো যেহেতু ন্যায়সঙ্গত নয় বলে মনে প্রতীয়মান হচ্ছে, সে কারণে জনগণ তো তার লক্ষ্য স্থির করে ফেলবে। এবং সেই লক্ষ্য স্থির করতে গিয়ে এখন দেখা যায় যে শেখ হাসিনা যেভাবে বাইরের দেশের কথা বলছেন তার নেতাকর্মীদের সাথে, তার বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া একেবারে গ্রাম পর্যন্ত চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে যে পুনরায় আরেকটি অভ্যুত্থান ঘটবে না তা কিন্তু বলা যাবে না। আরেকটি বিষয় হলো ভারতের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে তো অস্বীকার করতে পারছে না। আরেকটি বিষয় হলো যে তারা কুচকাওয়াজ করবে না, কিন্তু বিজয় মেলা করতে করতে হচ্ছে। তা বিজয় মেলায় তো ওই পতাকা যখন দেখছে, তখন তো বঙ্গবন্ধুকে অস্বীকার করার উপায় নেই, তাদেরকে উপায় নেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। তো এই তরুণ প্রজন্মের ভিতরে কিন্তু এখন প্রশ্ন দেখা দিচ্ছে, এই বিজয় মেলা, এই মুক্তিযুদ্ধ, এটা তো বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে, তাহলে আমাদের এই প্রজন্মও কিন্তু আজকে নানান জায়গায় তাদের কথা আর নামছে না। আগে যেমন বলতো যে ওইখানে শ্রমিকরা নেমেছে, চলো আমরা একসাথে যাব, এখন আর কিন্তু সেই অবস্থাটা নেই। হিংসা যেমন সংক্রামক, একই সঙ্গে ক্ষোভ সেটাও কিন্তু খুব সংক্রামক। আমরা দেখেছিলাম 5ই আগস্টের আগে হিংসা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে, শহর থেকে গ্রামে, বা ছড়িয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার বিরোধিতায়। 5ই আগস্ট থেকে এখন হচ্ছে ডিসেম্বর মাস, এই কমাসের মধ্যেই আমরা দেখলাম এবার ক্ষোভের সংক্রমণ কিন্তু ছড়িয়ে যাচ্ছে হচ্ছে জেলায় জেলায়। মোহাম্মদ ইউনূসকে এটা মোকাবিলা করতে পারবেন? চলুন আমরা সেদিকেই নজর রাখি। আমাদের এই চ্যানেলে অংশ নেওয়ার জন্য চৌধুরী সাহেব, রাজাদা এবং কামরুল দা, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।